আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। দেখুন, রাজনীতি বড় এক অদ্ভুত জিনিস। আর এই রাজনীতির চেয়েও জটিল এবং কঠিন জিনিস হলো কূটনীতি। ক্ষমতার চেয়ার আর রাজপথের স্লোগান, এই দুয়ের মধ্যে যে ব্যবধান, সেটা যখন একজন রাজনীতিবিদ আসলে বুঝতে পারেন, তখনই তিনি রাষ্ট্রনায়ক হয়ে ওঠেন। আমাদের বাংলাদেশে রাজনীতির ময়দানে আমরা আবেগ দেখি, হুংকার দেখি। আবার কখনো কখনো কিন্তু অন্ধ ভারত বিদ্বেষ বা অন্ধ ভারত প্রীতির এক চরম বহিঃপ্রকাশও দেখে থাকি। কিন্তু দিন শেষে বাস্তবতা যখন সামনে এসে দাঁড়ায়, তখন কিন্তু ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক বাধ্যবাধকতা আর ভূ রাজনৈতিক হিসাব নিকাশ ছাড়া অন্য কোনো রাস্তা আসলে খোলাও থাকে না। আপনি ভারতের সাথে শত্রুতা করে বা ভারত আমাদের সাথে শত্রুতা করে বেশি দূর এগুতে পারবে, এই চিন্তা করাটাই কূটনীতির মূল নীতির পরিপন্থী। দর্শক, আজকে আমি এই মুহূর্তে আপনাদের সামনে রাজনীতি এবং কূটনীতির সেই কঠিন বাস্তবতা তুলে ধরতে বসেছি, যা এই মুহূর্তে ঢাকা এবং দিল্লির মধ্যকার বাতাসকে বেশ উত্তপ্ত করে তুলেছে। সম্প্রতি ভারতের একটি গণমাধ্যম এনডিটিভি নিশ্চিত করে এক বিস্ফোরক খবর দিয়েছে যে আগামী সপ্তাহের দ্বিতীয় ভাগে আমাদের দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ তারেক রহমান 2 দিনের সরকারি সফরে নয়াদিল্লি যাচ্ছেন। ক্ষমতা গ্রহণের পর এটি নাকি হতে যাচ্ছে তার প্রথম ভারত সফর, এবং এটা সত্যি। ঢাকা এবং দিল্লির কূটনৈতিক মহল থেকে শুরু করে দুই দেশের সংশ্লিষ্ট দপ্তরে ইতিমধ্যেই এই সফরকে কেন্দ্র করে শেষ মুহূর্তের ব্যাপক প্রস্তুতি শুরু হয়ে গেছে। নরেন্দ্র মোদীর সাথে আমাদের প্রধানমন্ত্রীর এই শীর্ষ বৈঠকে নাকি বাণিজ্য, যোগাযোগ, সীমান্ত ব্যবস্থাপনা, আঞ্চলিক নিরাপত্তা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু গঙ্গার পানি বন্টন চুক্তি ও তিস্তা প্রকল্প নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হবে। কিন্তু এই খবরের ঠিক বিপরীত মেরুতে দাঁড়িয়ে ভারতেই আরেক গণমাধ্যম দ্য ট্রিবিউন একটি খবর চাউর করেছে। তারা বলতে চাইছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি ভারত সরকার বাংলাদেশের কাছে হস্তান্তর না করে বা প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত না দেয়, তবে আমাদের প্রধানমন্ত্রী নাকি কোনো অবস্থাতেই ভারতে যাবেন না। এবার প্রশ্ন জাগে, প্রকৃত সত্যটা আসলে কি? ভারতের সাথে সম্পর্কের গতিধারা আসলে কোন দিকে যাচ্ছে? রাজনীতির এই খেলায় কারা লাভবান হচ্ছে আর কারা আসলে পেছনের দরজায় বসে সকল গুটি নিয়ন্ত্রণ করছে কিংবা সকল গুটিগুলো চালছে? আমরা যদি একটু গভীর থেকে বিষয়টা বোঝার চেষ্টা করি, তবে কিন্তু ভারতের একটি পত্রিকার এই ধরি মাছ না চুই পানি টাইপের খবর আর বাংলাদেশের একটি বিশেষ গোষ্ঠীর সেই খবর নিয়ে উল্লাস করার কারণ স্পষ্ট হয়ে যায়। আপনি যদি আইন এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের দৃষ্টিকোণ থেকে দেখেন, তবে প্রত্যর্পণ চুক্তি থাকলেই যে কোনো দেশকে রাজনৈতিক আশ্রয়ে থাকা একজন সাবেক রাষ্ট্রপ্রধানকে হুট করে তুলে দেওয়া সম্ভব, বিষয়টা কিন্তু অত সহজ নয়। আমাদের আসলে মনে রাখা দরকার, আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের যে একটি দীর্ঘমেয়াদী কৌশলগত ভিত্তি তৈরি হয়েছিল, সেটাকে কিন্তু দিল্লি এত সহজে ধূলিসাৎ হতে দেবে না। শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন 2 বছর ধরে। ভারত স্পষ্টভাবেই মনে করে বাংলাদেশে তার বিরুদ্ধে পরিচালিত মামলা বা অভিযোগগুলোর পেছনে একটি রাজনৈতিক প্রতিহিংসার আমেজ অবশ্যই রয়েছে। আর যে কোনো আন্তর্জাতিক আইনি কাঠামোতেই রাজনৈতিক কারণে আশ্রিত ব্যক্তিদের ফেরত না দেওয়ার একটা সুযোগ কিন্তু থেকে যায় বরাবরের মতোই। তাই শুধুমাত্র রাজনৈতিক ক্ষোভ থেকে শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত যাব না, এমন একটি অনমনীয় শর্ত দিয়ে নিজের কূটনৈতিক দরজা বন্ধ করে দেওয়ার মতো ভুল আমার মনে হয় বিএনপির মতো একটি অভিজ্ঞ রাজনৈতিক দল কখনোই করবে না। কারণ তারা খুব ভালো করেই জানে ভারতের সাথে কতটুকু প্রয়োজন এবং কতটুকু প্রয়োজন নয়। বরঞ্চ এনডিটিভির যে প্রতিবেদন, সেটাই কূটনৈতিক বাস্তবতার বেশি কাছাকাছি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও কিন্তু ইশারা ইঙ্গিতে বলেছেন, প্রধানমন্ত্রীর এই সফর নির্ভর করছে সময়সূচি এবং দুই দেশের মধ্যকার কূটনৈতিক আলোচনার অগ্রগতির উপর। দর্শক, এখানে শেখ হাসিনাকে ফেরত দেয়া
বা না দেওয়াকে সফরের একমাত্র পূর্বশর্ত করার কথা তারা কোথাও আসলে বলেননি। এর পাশাপাশি ঢাকার রাজনীতিতে এবং ট্রাইব্যুনালের ভেতরেও আমরা কিন্তু এক ধরনের সুরের পরিবর্তন বেশ ভালোভাবে লক্ষ্য করছি। সম্প্রতি চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ বলা চলে ভাইরাল হয়েছে, যেখানে তাকে শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু সম্বোধন করতে দেখা গেছে। এর আগে আমরা দেখেছি খুনি, ফ্যাসিস্ট বা এ ধরনের ট্যাগ ব্যবহার করা হতো। সেখানে এই যে সম্বোধনের একটি কৌশলগত পরিবর্তন, এতে কিন্তু ভেতরে ভেতরে এক ধরনের সমঝোতা বা মধ্যস্থতার গুঞ্জন কিন্তু ব্যাপকভাবে তৈরি হচ্ছে, এবং সেটা গুঞ্জন নয় বরঞ্চ বাস্তবতার রূপ নিচ্ছে। আমাদের দেশের রাজনীতিতে একাংশ মানুষ সব সময় ভারত বিরোধী সেন্টিমেন্ট বিক্রি করে ফায়দা লুটতে পছন্দ করে। আমরা ডক্টর ইউনূসের সরকারের মেয়াদেও কিন্তু দেখেছি কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি কেমন হুঙ্কার ছেড়েছিল। ভারতের সেভেন সিস্টার্স দখল করে নেয়ার কথাও কিন্তু তারা বলতেন। সীমান্ত বন্ধ করে দেওয়ার কথাও কিন্তু তারা বলতেন। চোখে চোখ রেখে কথা বলার বাহাদুরি দেখাতেন। কিন্তু বাস্তবতাটা কি দাঁড়ালো? আবেগের বশে বড় বড় কথা বলা সহজ, কিন্তু যখন একটা রাষ্ট্র পরিচালনা করতে হয় তখন কিন্তু ভারতের থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস, কাঁচামরিচ আমদানি করতে হয়, ডিজেল ও সুতো আনতে হয়, জীবন রক্ষাকারী ঔষধও কিন্তু আনতে হয়। আমাদের দেশের বিপুল সংখ্যক মানুষ চিকিৎসার জন্য, শিক্ষার জন্য, ভ্রমণের জন্য ভারতে যায়। মাঝখানে যখন ভারতের ভিসা বন্ধ ছিল, তখন কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষই সবচেয়ে বেশি এখানে কষ্টের মধ্যে পড়েছিল। এটাই সত্যি, এবং এটাই হচ্ছে বাস্তবতা। সুতরাং আপনি রাজপথে ভারতের বিরুদ্ধে যত স্লোগানই দেন না কেন, ক্ষমতায় বসে আপনি সেই বাস্তবতাকে কখনোই কিন্তু অস্বীকার করতে পারবেন না। এটা সম্ভব নয়। দেখুন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তারা একটা জিনিস খুব ভালোভাবে সেই সময় বুঝেছিল। সেটা হচ্ছে ভারতের সাথে সম্পর্কের ভারসাম্য রক্ষা না করে বাংলাদেশে দীর্ঘমেয়াদী কোনো উন্নয়ন বা স্থিতিশীলতা আনা কোনোভাবেই সম্ভব নয়। তারা সীমান্ত সমস্যার সমাধান করেছে, ছিটমহল বিনিময় করেছে, ট্রানজিট সুবিধা দিয়েছে এবং নিয়েছে। আবার একই সাথে নিজেদের অর্থনৈতিক যে উন্নয়ন, সেটাও কিন্তু ত্বরান্বিত করেছে। অবশ্যই ভারতের কিছু ক্ষেত্রে দাদাগিরি বা সীমান্ত হত্যার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও কিন্তু ঘটেছে, যা বাংলাদেশের মানুষের অনুভূতিতে ব্যাপকভাবে আঘাত হানে, এবং সেগুলোর প্রতিবাদ হওয়া উচিত। কিন্তু প্রতিবাদ আর দ্বিপাক্ষিক সম্পর্কের পথ সম্পূর্ণ বন্ধ করে দেয়া, এই দুটির মধ্যে কিন্তু রাত দিনের একটা তফাৎ রয়েছে। দর্শক, আমাদের দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যদি সত্যিই আগামী সপ্তাহে ভারতে যান, তবে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে গঙ্গার পানি বন্টন চুক্তি। চলতি বছরের ৩০ ডিসেম্বর এই ঐতিহাসিক চুক্তির ৩০ বছরের মেয়াদ কিন্তু শেষ হতে যাচ্ছে, এবং এটি একটি অস্তিত্বের লড়াই বলা চলে। এই চুক্তি নবায়ন না হলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এক ভয়াবহ পানি শূন্যতা ও পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়বে। এছাড়া তিস্তার পানি বন্টন চুক্তি থমকে আছে বহু বছর ধরে। ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা পাওয়ার জন্য দিল্লির দরবারে জোরালোভাবে কথা বলতে হবে। কিন্তু আপনি যদি ভারতের সাথে বসতেই আসলে কোনোভাবে রাজি না হন, আলোচনাতেই যদি না যান, তবে এই চুক্তিগুলো আসলে কিভাবে নবায়িত হবে? চিঠিপত্র পাঠিয়ে বা দূর থেকে চোখ রাঙিয়ে কি আদৌ আন্তর্জাতিক চুক্তি নবায়ন করা কোনোভাবে সম্ভব? আমার দৃষ্টিতে এটা কখনোই সম্ভব নয়। অন্যদিকে ভারতের নিজস্ব কিছু ভূ রাজনৈতিক স্বার্থ কিন্তু এখানে অবশ্যই জড়িয়ে আছে। ভারত বাংলাদেশের সাথে ৪,০০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্ত কিন্তু শেয়ার করে থাকে। দিল্লি যে কোনো মূল্যে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে চায়, এবং তারা চায় না বাংলাদেশের মাটি ব্যবহার করে কোনো বিচ্ছিন্নতাবাদী বা মৌলবাদী গোষ্ঠী ভারতে অশান্তি সৃষ্টি করুক। দর্শক, এর পাশাপাশি রয়েছে দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব মোকাবেলার একটি বড় হিসাব নিকাশ। নয়াদিল্লি কিন্তু ভালো করেই জানে, বাংলাদেশে যদি একটি উগ্র ভারত বিরোধী সরকার বা অস্থিতিশীল পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়, তবে সেই শূন্যস্থান পূরণ করবে চীন বা অন্য কোনো বৈশ্বিক শক্তি। তাই অজিত দোভাল, মার্কিন রাষ্ট্রদূত ও ট্রাম্পের প্রতিনিধি সার্জিও গুর
এমনকি সম্প্রতি ঢাকা সফর করে যাওয়া ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈনের মতো কূটনৈতিক চাণক্যরা পর্দার অন্তরালে থেকে পরিস্থিতি আমার দৃষ্টিতে অত্যন্ত স্বাভাবিক করার চেষ্টা করছেন। দেখুন দর্শক, বিএনপি যখন সরকার গঠন করলো, তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আমাদের প্রধানমন্ত্রীকে টেলিফোন করে শুভেচ্ছাও জানিয়েছিলেন। এমনকি ভারতের লোকসভার স্পিকার নিজে এসে নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক আমন্ত্রণ পত্র প্রধানমন্ত্রীর হাতে কিন্তু তুলে দিয়ে গেছেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান হয়তো বিমস্টেক বা ব্রিক্সের আমন্ত্রণের কথা বলে কৌশলগতভাবে কিছুটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপাক্ষিক সফরের জন্য সরাসরি আমন্ত্রণ জানানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপি কি তাদের পেছনের কিছু চরমপন্থী মিত্রকে খুশি করার জন্য এই সফরের বিলম্ব করছে, নাকি তারা নিজেদের কূটনৈতিক যে পরিপক্কতা সেই পরিপক্কতার পরিচয় দিয়ে দিল্লি গিয়ে নিজেদের যে পাওনা রয়েছে সেই পাওনাটুকু আদায় করে আনবে? দেখুন, আমি এখানে ব্যক্তিগতভাবে মনে করি আমাদের দেশে রাজনীতির মাঠে আওয়ামী লীগের অবদান এবং তাদের কূটনৈতিক যে বিচক্ষণতা সেই বিচক্ষণতাকে হুট করে কখনোই কিন্তু মুছে ফেলা যাবে না। আওয়ামী লীগকে মাইনাস করে বা শেখ হাসিনাকে চিরতরে সমীকরণ থেকে বাদ দিয়ে একতরফা রাজনীতি পরিচালনা করা কতটা কঠিন তা কিন্তু বর্তমান শাসক গোষ্ঠী ধীরে ধীরে হাড়ে হাড়ে টের পাচ্ছে। একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি না হলে দেশে আমার দৃষ্টিতে বিনিয়োগ আসবে না, আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্যতাও কিন্তু খুব একটা পাওয়া যাবে না। আর এই ইনক্লুসিভ পলিটিক্স বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পথ উন্মুক্ত করতে কিন্তু ভারতের একটি বড় ভূমিকা রয়েছে এবং কূটনৈতিকভাবে তারা সেই কাজটি কিন্তু করে যাচ্ছে। দর্শক, রাজনীতিতে আবেগের জায়গা খুব কম। এখানে দিন শেষে জয় হয় বাস্তবতার। আজ বাংলাদেশের সাধারণ মানুষ বুঝতে পারছে যে ভারতের সাথে শত্রুতা করে বা চোখের বদলে চোখ উপড়ে ফেলার রাজনীতি দিয়ে একটি দেশের অর্থনীতি আসলে কখনোই বাঁচানো যায় না। আমাদের প্রয়োজন সমমর্যাদা এবং ন্যায্যতার ভিত্তিতে গড়ে ওঠা একটি টেকসই দ্বিপাক্ষিক সম্পর্ক। কিন্তু সেই সম্পর্ক তৈরি করতে হলে আগে টেবিলে বসতে হবে, দ্বিপাক্ষিক আলোচনা শুরু করতে হবে। প্রধানমন্ত্রী যদি নয়াদিল্লি যান, নরেন্দ্র মোদীর সাথে যদি মুখোমুখি বসেন, তবেই কিন্তু গঙ্গার পানির দাবি, তিস্তার দাবি, সীমান্তে পুশিন বন্ধ ও সীমান্ত হত্যা বন্ধের দাবিগুলো জোর গলায় তিনি তুলে ধরতে পারবেন এবং এটা কিন্তু তখনই সম্ভব হবে। আগামী সপ্তাহের শেষার্ধে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে যখন দুই দেশের রাষ্ট্রপ্রধানরা মুখোমুখি বসবেন, তখন কূটনৈতিক চালগুলো কোন দিকে যাবে এটা কিন্তু আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে মোড় নেবে সেটা কিন্তু নিয়ন্ত্রণ করবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। এতদিন ধরে আমরা কিন্তু খুব ভালো করে শুনছিলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি যাবেন না, কিন্তু হঠাৎ করে শেখ হাসিনা যখন বললেন তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন, এর পরপরই আমরা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সময়ে দেখতে পাচ্ছি, কখনো কোনো মন্ত্রীর বরাত দিয়ে, কখনো কোনো উপদেষ্টার বরাত দিয়ে, অথবা কখনো কোনো গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে পরিস্থিতি কিন্তু পরিবর্তন হচ্ছে, গণেশ কিন্তু উল্টে যাচ্ছে। এবং এই যে জল্পনা কল্পনা গুঞ্জন এবং বিভিন্ন ব্যক্তিবর্গের নীতি নির্ধারকদের বিভিন্ন মতামত সবকিছুর অবসান ঘটিয়ে এখন দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব দিল্লি যাচ্ছেন এবং এটা বলা চলে অনেকটাই নিশ্চিত। এখানে যে গুঞ্জনটি উঠেছে প্রত্যর্পণের বিষয়টি, এটি আসলে আমার দৃষ্টিতে শুধুমাত্র একটি লোক দেখানো কথাবার্তা। কেন বলছি লোক দেখানো কথাবার্তা? কারণ হচ্ছে এই যে বর্তমান বিএনপি সরকার, তারা সরকার গঠন এবং সাবেক অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় একটি মিত্রপক্ষ নিয়ে কিন্তু দেশের রাজনীতির অঙ্গনে বিচরণ করেছিল। এবং সেই মিত্রপক্ষরা কারা? সেই মিত্রপক্ষরা হচ্ছেন যারা আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছেন সামনের সারিতে থেকে। এবং এরা চায় না বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক। এবং তাদের কাছে বর্তমান যে বিএনপি সরকার, এই বিএনপি সরকার কিন্তু ব্যাপক চাপের মধ্যে রয়েছে। তারা কিন্তু
ঢালাওভাবে চাপ দিচ্ছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে, শেখ হাসিনা রায় কার্যকর করতে হবে। কিন্তু আন্তর্জাতিক যে সমঝোতা, আন্তর্জাতিক যে কূটনীতি, এই কূটনীতিতে কিন্তু বিএনপি সরকার অনেকটাই সমঝোতার দিকে এগিয়ে যাচ্ছে। এখন যদি হঠাৎ করে তারা এমন কোনো সিদ্ধান্ত নেয়, যেই সিদ্ধান্তের বদৌলতে তাদের মিত্রপক্ষ বাংলাদেশের অভ্যন্তরে তাদের উপর নাখোশ হয়ে যায় এবং দেশে তাদের বিরুদ্ধে কোনো প্রকার অস্থিরতা তৈরি করে, তাহলে সরকার কিন্তু নানাবিধ চ্যালেঞ্জের পাশাপাশি এই রাজনৈতিক সংকট মোকাবেলা করতে গিয়েও কিন্তু হিমশিম খাবে। সে অবস্থায় আমার দৃষ্টিতে মনে হয় এটা কেবল একটি সৌজন্য বার্তা, যাতে করে মিত্রপক্ষ খুশি থাকে এবং দিল্লিও যে আমন্ত্রণ পত্র পাঠিয়েছে সেই আমন্ত্রণ পত্রের যথাযথ মর্যাদা বাংলাদেশ সরকার দেয়। কারণ এর যথাযথ মর্যাদা দিলেই কিন্তু যে দাবি-দাবাগুলো রয়েছে, যে কূটনৈতিক টেবিলে দর কষাকষিগুলো রয়েছে, যে ন্যায্য দাবিগুলো বাংলাদেশের পাওনা রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু কথা বলা সম্ভব এবং পাওয়া সম্ভব। এবং শেখ হাসিনা যেভাবে বাংলাদেশে আসার কথা বলছেন ডিসেম্বরে, এর পরপরই কিন্তু এই বিষয়গুলো পরিবর্তন হতে শুরু করেছে। আমি যেভাবে পূর্বে বলেছি যে গণেশ উল্টে যাচ্ছে। বর্তমান সময়ে রাজনৈতিক যে মুড়ঘুরা অবস্থা, সেই মুড়ঘুরা অবস্থা থেকে কিন্তু এটি নিঃসন্দেহে বলা যায় যে শেখ হাসিনার দেশে ফেরা নিশ্চিত এবং শেখ হাসিনার এই দেশে ফেরাকে কেন্দ্র করেই কিন্তু বর্তমান সময়ে আমাদের দেশের প্রধানমন্ত্রীর এত দ্বিধাদ্বন্দ্বে থাকা অবস্থায়ও ভারত সফরটি নিশ্চিত হওয়া এবং সফরে যাওয়ার পক্ষে একটি গ্রিন সিগন্যাল। সুতরাং অদূর ভবিষ্যতে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ অথবা প্রত্যাবর্তন, এই দুটির মধ্যে কোনটি ঘটবে এটা দেখার বিষয়। এবং এই যে কূটনৈতিক টেবিলে দ্বিপাক্ষিক বৈঠক হবে আগস্টের শেষের দিকে, তখন শেখ হাসিনার বিষয়ে কিন্তু অত্যন্ত রুদ্ধদ্বার বৈঠক হবে এবং সেই রুদ্ধদ্বার বৈঠকের মাধ্যমেই বাকি যে হিসেব নিকেশগুলো রয়েছে, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, আওয়ামী লীগের ভবিষ্যৎ, শেখ হাসিনার দেশে ফেরা, সবগুলো কিন্তু আলোচনার টেবিলে থাকবে এবং সেখান থেকেই একটি সঠিক সিদ্ধান্তে উপনীত হবে উভয় দেশ এবং এই সিদ্ধান্তগুলোই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিকে পরিচালিত করবে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই, অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।